জুলাই স্পিরিটের সবথেকে বড় জায়গাটা কি? যে ইনসাফ। কারোর সাথে কোনো ধর্মের পরিচয়, কোনো বর্ণের পরিচয়, কোনো লিঙ্গের পরিচয় তার সাথে ডিসক্রিমিনেশনটা করা যাবে না। পত্রিকা আমার দেশের সামনে ধরে বলছি বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে কিভাবে পাথর খাচ্ছে। আর আনন্দের ব্যাপার হলো আমরা টু দি পয়েন্টে বলতে পেরেছি বলে এর ম্যাক্সিমাম জিনিস জায়গা মতো রিচ করেছে। এই সরকারের যত ব্যর্থতা, এর একটা বড় ব্যর্থতা অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নিতে হবে। আমরা বলেছি, ইভেন সেদিনকে লাস্ট প্রোগ্রামে বলেছি ডক্টর ইউনূসকে যে আপনি পারলে রুল করেন অথবা কুইট করেন। দেখেন এই সরকার তো, আমরা দুটো কথা সবসময় বলি এই সরকারের ব্যাপারে। আমার প্রশ্ন হচ্ছে মিটফোর্টের ঘটনার পরে তো আপনারা খুবই কঠোরভাবে আপনারা সমালোচনা করেছেন এবং এটি নিয়ে অনেক কথা বলেছেন। এই ঘটনাটির পরে আমরা খুব নরম করেও আপনাদেরকে কোনো কথা বলতে দেখলাম না। প্রথম কথা হলো যদি আমি আপনাকে বলি, মানে কিভাবে আপনারা ঠিক করেন যে কোন ঘটনার জন্য আপনারা প্রতিবাদ করবেন? আচ্ছা, আমরা যেভাবে ঠিক করি এটা হলো মিডিয়ায় যেটা সামনে আসে। আমরাই তো মিডিয়া এখন পর্যন্ত, আমি আপনাকে এখন পর্যন্ত বলি, আমার যেহেতু ফেসবুক আইডি নেই, আমি একটা পেজ দিয়ে চলতেছি। মেইন স্ট্রিম মিডিয়ায় এখন পর্যন্ত আমি সেরকম এটা দেখিই নাই। প্রথম আলো কি মেইন স্ট্রিম মিডিয়া? দেখেন একটা ব্যাপার হলো, আপনি মিটফোর্ডের ঘটনাটা যখন ঘটেছে এটাও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া গায়েব করে ফেলেছিল, 2 দিনও আসে নাই, কোনো মিডিয়া করতে পারে না, একটা দুইটা ছোট মিডিয়া ছাড়া। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল আলোচনা ফেলেছে। কিন্তু এটা আমার ব্যর্থতা হতে পারে, অজ্ঞতা হতে পারে, এইটা এখন পর্যন্ত আমার টাইমলাইনে আমি 2 থেকে 3 জায়গায়ও দেখি নাই। এর মানে কি এটা সিগনিফিকেন্ট না? অবশ্যই। আর আমাদেরকে যদি বলেন যে আমরা কোনো সিলেক্টিভ, আমরা ফোকাস, ধরেন এই দেশে অনেকগুলো ঘটনা ঘটে, আমাদের এক্স্যাক্ট ফোকাসটা কোন জায়গায়? আমরা এটা খুবই ক্লিয়ার, আমরা খুবই ফোকাসড, সেটা হলো সরাসরি জুলাই স্পিরিটের সাথে যেটা কানেক্টেড। দেখেন ধরেন আমরা তো খুবই ছোট একটা গ্রুপ, আমরা কি চাইলেও দুনিয়ার সব ব্যাপারে কথা বলতে পারবো? আমরা যদি সেটা বলি সেটা কি ওই জায়গায় রিচ করবে? সবার তো একটা জায়গা আছে। আপনারা কি তাহলে মানে পপুলিস্ট এক ধরনের, মানে যে বিষয়গুলো বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আমি আপনাকে 10টা বলি অন্তত যেটা আমরা কথা বলেছি, পরবর্তীতে কোনো না কোনো ভাবে সে জায়গা কাজে লেগেছে। এর একটাও পপুলিস্ট, আপনি যে বললেন যে জুলাই স্পিরিটের সঙ্গে, সরি আমি আপনাকে থামিয়েছি, মাফ চাচ্ছি, সেটি হচ্ছে যে জুলাই স্পিরিটের সঙ্গে যেগুলো সংযুক্ত আপনি সেগুলোর আপনারা কথা বলেন, এরকম একটি কথা বললেন। মিটফোর্টের ঘটনাটি কিভাবে জুলাই স্পিরিটের সাথে? দেখেন জুলাই স্পিরিটের সবথেকে বড় জায়গাটা কি? যে ইনসাফ। কারোর সাথে কোনো ধর্মের পরিচয়, কোনো বর্ণের পরিচয়, কোনো লিঙ্গের পরিচয় তার সাথে ডিসক্রিমিনেশনটা করা যাবে না। তো একই অবস্থা যখন দেখেন এই কিছুদিন আগে যে খালেদ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার শো ছিল, ভাই যেটা বলছিল, আপনি যেটা বলছিলেন, আমি তো পত্রিকা আমার দেশের সামনে ধরে বলছি বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে কিভাবে পাথর খাচ্ছে, এর মানে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। এখন মুশকিলটা হলো আমাদেরকে যদি আপনারা এভাবে ধরতে চান যে আমরা কোনটা বলি কোনটা বলি না, আপনারা আমি বরং রিকোয়েস্ট করে রাখি, আপনি চাইলে আমি আপনার লিঙ্ক করে দিতে পারবো। গত 1 বছরে আমরা যেই পরিমাণ বিভিন্ন ইস্যুতে কথা বলবার চেষ্টা করেছি, মূলধারা মিডিয়া কদ্দূর এসেছে আমরা জানি না। আমি বলতে পারি যে বাংলাদেশের দ্বিতীয় কোনো গ্রুপ এতগুলো জনসম্পর্কিত বিষয়ে কথা বলতে পারে নাই। আর আনন্দের ব্যাপার হলো আমরা টু দি পয়েন্টে বলতে পেরেছি বলে এর ম্যাক্সিমাম জিনিস জায়গা মতো রিচ করেছে। আমরা বিএনপির ক্ষেত্রে বলেছি, বিএনপি হাইকমান্ড আমলে নিয়েছে। সরকারের ব্যাপারে তো অনেকগুলো আছে যেগুলোকে আমরা বারবার বলতে 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 একটা পর্যায়ে একটু একটু করে তারা অ্যাড্রেস করেছে। তো আমার যেটা আমি আপনাকে বলা, সেটা আপার একটা কথা আমি একটু কাইন্ডলি বলতে চাই যে এই সরকারের যে ব্যর্থতা, মুশকিল হলো কি মানে এখন কথা বললে আমার তো এনসিপির মুখপাত্র হয়ে বলতে হবে বা সরকারের, আমি যেহেতু এনসিপিতেও নাই সরকারেও নাই, তো আমি শুধু এটুকুন বলতে চাই এই সরকারের যত ব্যর্থতা, এর একটা বড় ব্যর্থতা অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নিতে হবে। কারণ রাজনৈতিক দলগুলোর একটা আনন্দটা হয়েছে কি এখন, যে এই সরকারের একমাত্র ওই যে অল্প কয়েকজন উপদেষ্টা ছাড়া এই সরকারকে আপনারা মনে করেন তৃণমূল পর্যন্ত ফাংশনাল? আপনি নিজে তো বলছেন যে ওসি 2 লাখ টাকা কাউকে দিয়ে, কোথাও বিএনপিকে, কোথাও জামাতকে, অথবা কোথাও নতুন করে এনসিপিকে দিয়ে তারা এভাবে মিলেমিশে খাচ্ছে। তো আমার যেটা ব্যাপার সেটা, এই সরকারের ম্যান্ডেট কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোই দিয়েছে, বাংলাদেশের জনগণ তো দিয়েছেই। রাজনৈতিক দলের আনন্দটা হলো যখন খারাপ কিছু হয় তখন বলে এই সরকার কেন গ্রেপ্তার করে না। একটা বলি, সরকার কিন্তু গ্রেপ্তার করেছিল, এমনও হয়েছে কোথাও কোনো থানায় গিয়ে বিএনপি, কোনো থানায় গিয়ে জামাত তাদেরকে ছাড়িয়ে আনছে। এখন আমরা একটা প্রশ্ন তো করতেই পারি, তাহলে সরকার পারছে না কেন, ছেড়ে দিচ্ছে না কেন? এইটা তো অবশ্যই সরকার তো ছেড়ে দিবেও, তাকে দিতে হবে। কারণ আমরা বলি ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার সে, প্যারালালি সব থেকে দুর্বলতম সরকারও সে। এখন এরকম দুর্বলতম সরকারকে তো আর লম্বা সময় তাকে ম্যান্ডেট দিয়ে রাখারও কিছু নাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি জানি যে আপনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে চান। ঢাকা 8 আসন আমরা জানি যে খুবই হেভিওয়েট প্রার্থীদের সবসময় আমরা দেখেছি। ঢাকা 8 আসন থেকে কেন নির্বাচন করতে চান? ঢাকা 8 আসন কেন?
এবং আপনাকে কেন ভোট দিবে লোকজন সেটি যদি একটু বলেন আমাদেরকে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি তো ইনকিলাব মঞ্চ, অনেকেই এটিকে জামায়াতের বি টিম হিসেবে মনে করেন, এবং আমরা দেখছি যে ডাকসু নির্বাচনে আপনারা শিবিরের প্যানেলে আপনাদের একজন প্রার্থী গিয়েছেন, তাই তো? তো এটার মানে কি এই যে আপনাদের রাজনৈতিক মতাদর্শ কি শিবিরের সাথে মেলে কিছুটা? আচ্ছা, প্রথম কথা হলো বাংলাদেশের সুবিধা যেটা, আপনি কাপড় চুপড়ে মোটামুটি মিল পেলেই তার সাথে যার যায় তারে বলে দেওয়া তার জন্য সোজা, এটা হলো বাংলাদেশের কমন। সুতরাং এই নিয়ে আমরা কোনো সময় বোধার করি না। আমার কেউ যেমন কালকে একসাথে বলেছে, আপনারা কি আসলে জামাতের কথা বলেন নাকি এনসিপির বিটিম হয়ে কাজ করেন? সুতরাং এগুলো আমরা আসলে কি করি এইটা তো আপনারাও 6 মাস 1 বছর 5 বছর পর দেখবেনই। সুতরাং এটা বয়ান দিয়ে লাভ নাই। প্রশ্ন হলো ডাকসু থেকে আমরা এটা, ইনকিলাব মঞ্চ থেকে আমরা এটা একদম কমন বলে দিয়েছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি আছে। এখন আমরা বলেছি ইনকিলাব মঞ্চ কোথাও কোনো ভিন্ন করে প্যানেলও দিবে না, এবং আমাদের স্বতন্ত্র কোনো প্রার্থীও, মানে ইনকিলাব মঞ্চ কোনো ইউনিভার্সিটিতে ডাকসু বা কোনো ছাত্র সংসদ করবে না। তবে ইনকিলাব মঞ্চের যেসব বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের যে কোনো সুবিধা মতো প্যানেলে অথবা স্বতন্ত্র তাদের মতো করে করতে পারবে, কিন্তু ইনকিলাব মঞ্চের কোথাও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চ থেকে, ইনকিলাব মঞ্চে আছে এরকম 4 জন প্রার্থিতা করছেন, এর মধ্যে একজন তার নিজের পছন্দে শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন। কিন্তু এই কথাটাই কেউ বলছেন আমাদের আরও 3 জন কেন্দ্রীয় সদস্য তারা কিন্তু ভিন্ন ভিন্ন করে করছেন। এটা তো আমরা ওপেন বলে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যেটা বলছিলেন ঢাকা 8-এ কেন নির্বাচন করতে চাই। হ্যাঁ, ঢাকা 8-এ নির্বাচন করতে চাওয়া প্রথমত হলো আমরা গত 1 বছর ধরে বলবার চেষ্টা করছি, মূলত আমাদের যা কিছু বলি রাজনৈতিক লড়াই, এর প্রথমত হলো সাংস্কৃতিক লড়াই। আমরা জুলাইয়ের পক্ষে বা বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত কোনো সাংস্কৃতিক লড়াই করতে পারি নাই, দাঁড় করাতেও পারি নাই। তার প্রমাণ হলো এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে এই যে বিনম্র শ্রদ্ধা শুরু হলো, তো আমি অন্তত এরকম কয়েকজন আর্টিস্টকে জিজ্ঞেস করেছি যে আপনি যে বিনম্র শ্রদ্ধা জানালেন, কোনো সমস্যা নাই। দেখেন আবারও বলি, ফিলোসফিক্যালি যেই লোকটা আগেও বিনম্র শ্রদ্ধা বলেছে কিন্তু গত 15 বছরে কোনো সুযোগ সুবিধা নেয় নাই, এখনো যদি সে বিনম্র শ্রদ্ধা বলে তার ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, সে বলতেই পারে। কিন্তু এই বিনম্র শ্রদ্ধা বলে যারা বলেছে মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু পদ্মা সেতু দেখেছি, এই বলে 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 কোথায় মুক্তিযুদ্ধ কোথায় পদ্মা সেতু, তার ফলে কি হয়েছে, পদ্মা সেতুকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একজন গিয়ে পদ্মা সেতুর উপরে একটা বাজে কমেন্ট করেছে অথবা খারাপ কথা বলেছে, ছাত্রলীগ পটুয়াখালীতে তার বাড়িঘর হামলা করে তার ঘর দুয়ার ভেঙে দিয়েছে। মানে এটা এমন মসজিদ, এমন মন্দির। এই যে ন্যারেটিভগুলো দেখেন, যে গণহত্যা করে, মানুষকে গুম করে, খুন করে, মাঝে মধ্যে তার চেয়েও তার পক্ষে যে মত উৎপাদন করে দেয়, ন্যারেটিভ নির্মাণ করে দেয়, সে ভয়াবহ অপরাধী। কারণ কি, যে সরাসরি খুন করলে আপনি তাকে ধরতে পারবেন, তার ক্রিমিনাল অফেন্স আছে। কিন্তু এই হত্যা না, এটা করা যায়, জামাত হলে মেরে ফেলা যায়, বিএনপি হলে মেরে ফেলা যায়, বিশ্বজিৎ মানে যেভাবে হোক ফ্রেমিং করা যায়, সে হলো আরো ভয়াবহ অপরাধী। এর বিরুদ্ধে আমরা কোনো লড়াই করতে পারি না। তো এই জন্য আমাদের যে জায়গাটা আমরা বুঝি, আবার বিনম্র শ্রদ্ধা জানালেই যে তাকে জুতা মারা যায়, দুইটা ব্যাপার। বিনম্র শ্রদ্ধা জানাতে জুতা যারা মেরেছে এখানে তো আমরা কেউ যাই নাই, কিন্তু এই জুতো মারাকে অপোজ করার কিছু নেই। ব্যাপার হলো আপনি দেখেন বাংলাদেশে আসলে কিছু বিচার হইছে। এখন মুশকিলটা হইলো আপনি এই কথা বলবার আগেই কতক্ষণ মব, কতক্ষণ এটা সেটা, এটা তো আছে, দেশে কি মব নাই? কিন্তু আমার প্রশ্ন হলো এই মব কি গত 1 বছর শুরু হয়েছে? পকেট মারকে পিটাই মাইরে ফেলা, ভাই বলতেছিলেন বাড্ডায় যে ভদ্রমহিলা বাচ্চাকে আনতে গেছিলেন, পিটাই মাইরে ফেলছে, মব লিঞ্চিং বলি, মব জাস্টিস বলি, এইটা কি গত 1 বছর ধরে বাংলাদেশে হচ্ছে? 1 বছর ধরে শুরু হয়নি, কিন্তু 1 বছর ধরে বেড়েছে। পরিসংখ্যান আমি আপনাকে বলি, এটা পরিসংখ্যান আছে, পরিসংখ্যানটা শুনেন। আমি আপনাকে বলি, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো আমি বাংলাদেশ স্টাডিজ পড়াই ইউনিভার্সিটিতে এবং রিসার্চ মেথোডোলজি পড়াই। রিসার্চ ইটসেলফ একটা সিস্টেমেটিক করাপশন। আপনি বলবেন কি বাংলাদেশে এখন আওয়ামী লীগের 40% ভোট আছে, আপনি স্যাম্পল সাইজ নেবেন গোপালগঞ্জ, স্যাম্পল সাইজ নেবেন গাজীপুর, স্যাম্পল সাইজ নেবেন কিশোরগঞ্জ আর ময়মনসিংহ, তাহলে তো ভোট আছে 80%। সুতরাং আপনার স্যাম্পল সাইজ কারা, আপনার ইন্টারভিউই কারা, আপনার এখানে বাংলাদেশের গবেষণাগুলো কি হয় এটা আমরা জানি। আপনি আগে কি প্রোট্রে করতে চান এইটা ক্লিয়ার করে তারপর আপনার ডাটা স্যাম্পল করবেন, স্যাম্পল সাইজ করবেন। আপনার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর থেকেও খারাপ হওয়ার কথা ছিল। একটা চূড়ান্ত গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বলেছে 5 লাখ মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভীষণ প্রজ্ঞা। এই ক্ষেত্রে আমি অবশ্যই দুটো দলকে অনেক বড় বারবার ক্রেডিট দিয়েছি, নাম্বার 1 বিএনপি, নাম্বার 2 জামাত ইসলামী। আমার উপজেলায় 3 দিন পুলিশ থানা থেকে বের হয় না, আমরা খাবার রান্না করে ভিতরে দিয়ে আসছি। এই ভূমিকাটা তারা অসাধারণ পালন করেছে। তো একটা যে গণ অভ্যুত্থানে গুলি মেরে আজকে ভাই বলছে, আজকে দেখেন আজকে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে একজন ডাক্তার, নিউরোসায়েন্সে যারা চিকিৎসা নিতে গেছে এদের 167 জন আর খুলিই ছিল না। এইরকম ভয়াবহ হত্যাকাণ্ডের পরে আপনি বলেন
কতজন আওয়ামী লীগ ছাত্রলীগ বা কয়জন হত্যা হয়েছে, মানে কোনো হত্যাই কাম্য না, কিন্তু রিয়াকশনটা হওয়ার কথা কি ছিল, হয় নাই। এরকম চূড়ান্ত গণ অভ্যুত্থানের আবার পরে শহীদের তালিকাও হয়নি না, হয় নাই তো, এটা তো সরকারের চূড়ান্ত ব্যর্থতা। আজকে আমি ওয়েবসাইটে ঢুকে আমি শহীদদের তালিকা দেখতে পারতেছি না, কার পরিবারকে কতটুকুন পুনর্বাসন করা হলো আমি দেখতে পারতেছি না। এটা তো সরকারের সব থেকে বড় ব্যর্থতা। এটা তো আমরা হাজারবার বলছি যে এখন পর্যন্ত একটা সেন্ট্রাল ডেটাবেস করা যায় নাই যে আমি একটা পরিবারকে সাপোর্ট করতে চাই বিদেশ থেকে। দেখেন হাজারবার বলেছি, এই সরকার যে একটা জুলাই ফাউন্ডেশন করেছিল, হাজার হাজার কোটি টাকা উঠতো, তা করতে পারে নাই।